আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। রাজধানী মিডফোর্ডে প্রকাশ্যে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন এই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। গেল বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে শত শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে পিটিয়ে, কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে চাঁদা না পেয়ে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড ঘটায় ঘাতকরা। পরে ভিডিওটি ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 3 জনকে পুলিশ ও 2 জনকে র্যাব গ্রেপ্তার করেছে। কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে র্যাব মহাপরিচালক জানান, ঘটনার ছায়া তদন্তে পুলিশকে সহায়তা করবে। এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হত্যায় জড়িত গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে 5 দিনের এবং তারেক রহমান রবিনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এই ঘটনাটা বড়ই দুঃখজনক। অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে। আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা নেয়। ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা জানান, ঘটনায় দায়ের করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। নারকীয় এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। এয়ার বাদল, আরটিভি, ঢাকা। ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বরিশালের ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। পরে নথুল্লাবাদ এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। ফরিদপুর মেডিকেল কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রশাসন চাঁদাবাজ না আম জনতার পক্ষে, এই প্রশ্নে নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে। ইসলামী যুব আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জে। ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ সময় হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি করেন বক্তারা। এই ব্যাপারে আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বিচারের দাবি করি। নতুন ফ্যাক্টর জন্ম নিয়েছে, এখানে জড়ো হয়েছে এই একটা প্রতিবাদ জানানোর জন্য যে কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী আর বলেন, কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে। কোনো ধরনের সংঘাত বা মানুষ হত্যায় যারা জড়িত তাদের ছাড় নেই। এই ঘটনার সত্য উদ্ঘাটন করার দায়িত্ব প্রশাসনেরও বলে দাবি করেন তিনি। দায়িত্ব তো হচ্ছে প্রশাসনের। তারা জানাবে যে এই লোকই ক্রাইমের সাথে জড়িত, কিন্তু সে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে থাকে। আপনি ধরে ভাবুন পুলিশ কমিশনার কি করে। নাকি আপনারা চাচ্ছেন যে এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপাতে হবে বিএনপির ঘাড়ের উপর? বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোনো দুষ্কৃতিকারী, কোনো ঘাতক, কোনো ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন।
ব্যবসায়ী সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচন বিলম্বিত করতে সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাদের বিরুদ্ধে যুবদল ব্যবস্থা নিয়েছে বলেও দাবি করেন তিনি। 2 দিন আগে ঘটনা ঘটলেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় সন্দেহ প্রকাশ করেছেন যুবদল সভাপতি। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়। পদযাত্রা নিয়ে সাতক্ষীরায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে খুলনা থেকে সাতক্ষীরায় আসেন। কুমিরা ও জেলা শহরের শহীদ আসিফ চত্বরে পথসভা করবেন তারা। এ সময় জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারদের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া শহরে পদযাত্রা ও দলের জেলা কার্যালয় উদ্বোধন করার কথাও জানান এনসিপি জেলার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ প্রায় 1.5 শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন। পদযাত্রাটি বাগেরহাট যাওয়ার কথা রয়েছে। কাগজে কলমে নাম থাকলেও হিটলার মুসোলিনির মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ভুলে যেতে চাইবে বাংলাদেশ, এমনটি মনে করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটাই বলেন। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতার ভূমিকায় মুখ্য শীর্ষক বিতর্কে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল সরকারি কলেজ অংশ নেয়। এ সময় যারা দেশকে বাপের তালুক বলে মনে করে সেই দল করার ব্যাপারে জনগণকে নতুন করে ভাবার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মুজিব পরিবার শুধুমাত্র তাদের সুরক্ষা চায়, তার রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীর সুরক্ষা চায় না, দেশের মানুষের সুরক্ষা চায় না, ছাত্র জনতার সুরক্ষা চায় না। আজকে যারা আওয়ামী লীগের সমর্থন করতে চায়, আওয়ামী লীগ যারা করতে চায়, আওয়ামী লীগের রাজনীতি তারা করতে চায়, তাদের ভাবতে হবে যে মুজিব পরিবার কখনোই কিন্তু দেশের মানুষের জন্য, তার রাজনৈতিক দলের জন্য কিন্তু তারা কখনো ভাবে না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এটি আমাদের ইতিহাসের একটা লেখা জিনিস থাকবে হয়তো সত্যি, কিন্তু আমরা ইতিহাসের এই অংশটুকুকে হয়তো আমরা অস্বীকার করতে চাইব, কারণ কলঙ্কিত ইতিহাসকে কেউ মনে রাখতে চায় না। হিটলার যেরকম তার জার্মান জাতির জন্য কোনো সম্মানের জায়গা রেখে যাননি, মুসোলিনি যেমন ইটালিয়ানদের জন্য কোনো মর্যাদার জায়গা রাখেননি, বাংলাদেশের জন্য শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দীর্ঘ সময়ের যে অবস্থানটি ছিল, আমরা সবসময় প্রতি মুহূর্তে চাইব এই ইতিহাসটা যদি কোনো কারণে অসত্য হতো। সালের এই দিনে বাংলা ব্লকের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি সড়ক ও রেলপথে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন রাজনৈতিক নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি রিফাত রশিদ বলেন, এ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হতে পারে এমন আন্দাজ করেছিল তারা। ইয়ার বাদলের রিপোর্টে দেখব বাকিটা। 24-এর 12 জুলাই তখনও সরকার পতনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়নি ছাত্রদের আন্দোলন। এদিন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে নাহিদ ইসলাম বলেন, সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুস্পষ্ট জবাব এবং দৃশ্যমান পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে, চলবে রাজপথে। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে শেখ হাসিনাকে রক্ত না ঝরানোর হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে,
তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। একই দাবিতে রাজশাহী, খুলনা, কুমিল্লা ও সৈয়দপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ওবায়দুল কাদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে বিবৃতি দেন। আমির খসরু মাহমুদ চৌধুরী শুধু কোটা নয়, গণতন্ত্র ও ভোটের জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন শিক্ষার্থীদের। তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। সেদিনের স্মৃতিচারণ করে আন্দোলনে অংশ নেয়া রিফাত রশিদ বলেন, যুক্তিসঙ্গত কারণেই বেছে নেওয়া হয়েছিল শাহবাগকে। শাহবাগের যে পয়েন্টটা, যেহেতু 4 রাস্তার একটা পয়েন্ট, সেইখানে ব্লকেট কার্যক্রমটা আসলে করলে সারা বাংলাদেশের এবং বিশেষত ঢাকাবাসীর দৃষ্টিটা আমরা আকর্ষিত করতে পারবো এবং গভর্নমেন্টকে একটা প্রেসারে ফেলা, এই কাজটাই আসলেই হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম যে স্বৈরাচারী শেখ হাসিনা যদি দ্রুততম সময়ে এই ব্যাপারটা ডিল না করে, তাহলে তার আসলে পতনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা সে এড়াতে পারবে না, কারণ ছাত্র জনতার যে কালেকটিভ ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভটা আসলে ভয়ঙ্কর হয়ে উঠছিল। AR বাদল, RTV, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে স্বেচ্ছায় রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, একই সঙ্গে আসামি ও সাক্ষীর তালিকায় থাকবেন তিনি। পুরো সত্য বললে খালাস পাওয়ার সম্ভাবনাও আছে তার। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন জানান, একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারই অনুগত আইজিপি রাজসাক্ষী হওয়ার নজির এটিই প্রথম। তবে তিনি কি সাক্ষ্য দেন তার উপর অনেক কিছুই নির্ভর করছে। AR বাদলের আরও একটি রিপোর্ট। বিশেষ আস্থাভাজন হওয়ায় 2022 সালের 12 অক্টোবর শেখ হাসিনার উপস্থিতিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর আসে 2024 সালের রক্তাক্ত জুলাই আগস্ট। ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনা নিজেই দেখামাত্র গুলির নির্দেশ দেন। পুলিশের বুলেটে একের পর এক ঝরে যায় তাজা প্রাণ। প্রায় 22,000 মানুষকে গুলিবিদ্ধ এবং প্রায় 2,000 আন্দোলনকারীকে হত্যা করেও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। শেখ হাসিনার নির্দেশ পেয়েই নির্বিচারে মানুষ হত্যা করে পুলিশ। এ নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এক পুলিশ কর্মকর্তার হত্যার ভিডিও দেখানোর দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বস্ত ও আস্থাভাজন হয়েও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে হয়েছেন রাজসাক্ষী। ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট অফ দিস কেস, তার মানে পূর্ণ এবং সত্য। উনি যদি আংশিক বলেন তাহলে উনি এই সুযোগটা পাবেন না, উনি যদি কিছু অসত্য বলেন তাহলে উনি এটা পাবেন না। যদি সত্য এবং পূর্ণ বর্ণনা উনি দিতে চান, ট্রাইব্যুনালে আবেদন মঞ্জুর করতে পারেন। তো সেই আলোকেই ট্রাইব্যুনাল ওনার এই আবেদন মঞ্জুর করেছেন। একটা মানুষ হত্যার অনুশোচনা থেকে তিনি সাক্ষী হয়েছেন কিনা তা জানা না গেলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আংশিক নয়, পুরো সত্য বলার শর্তে রাজসাক্ষী করেছেন। সত্য বললে আসামিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি মুক্তি মিলতে পারে মামুনের। বিচার যখন শেষ হবে তখন কোর্ট ডিসাইড করবে ওনার ফেটটা কী হবে। তখন ওনাকে মানে এখানের স্পিরিটটা হলো তাই যে তখন ওনাকে কোর্ট খালাস দিয়ে ছেড়ে দিতে পারবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, এ ধরনের ঘটনা বিরল। তবে এরকম একজন প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে, সেইখানে আবার তার একজন কর্মচারী রাজসাক্ষী হচ্ছে, এরকম উদাহরণ অতীতে কখনো হয়। আসামি থেকে সাক্ষী হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রাখার ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একজন সাক্ষী হয়ে একজন আসামিদের সাথে একই ঘরে থাকাটা ওনার জন্য আনসেফ। AR বাদল, RTV, ঢাকা।
যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের ধাক্কা মোকাবেলায় রপ্তানি বৈচিত্র্যের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে তা সম্ভব হচ্ছে না উচ্চ শুল্ক নীতি, উৎপাদন খরচ এবং পণ্যের নিম্নমানের কারণে। সম্ভাব্য নতুন বাজার এবং পণ্যের বিবেচনার নীতি কৌশলের তাগিদ দেন তারা। আর রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একসময় সোনালী আঁশ খ্যাত পাট ছিল দেশের রপ্তানি আয়ের প্রধান মাধ্যম, সেটি এখন তলানিতে। ধারাবাহিকভাবে 2024-25 অর্থ বছরেও পণ্যটির রপ্তানি নেতিবাচক। আর 2023-24 অর্থ বছরে $85 কোটি রপ্তানি হলেও গত বছর তা নেমে আসে $82 কোটি। অন্যদিকে গেল অর্থ বছরে 8.58% বেড়ে তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে $4,800 কোটি মার্কিন ডলারেরও বেশি। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি হয় $869 কোটি পণ্য। এর মধ্যে তৈরি পোশাক ছিল $758 কোটি 50 লাখ। সম্প্রতি দেশটি 15 থেকে 35% শুল্ক আরোপ করায় কমতে পারে বাংলাদেশি পণ্যের রপ্তানি। এই বিষয়ে আলোচনার পাশাপাশি নতুন রপ্তানি গন্তব্য খোঁজা এবং নতুন পণ্য উৎপাদনের তাগিদ দেন অর্থনীতিবিদরা। বিশেষ করে এখন দরকার নতুন প্রবৃত্তির কিছু চালক খাতকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে কিভাবে সেই চালক পর্যায়ে নিয়ে আসার জন্য নীতি সহায়তা করতে হবে, সেই বিষয়গুলো খুব জোরালোভাবে সামনে নিয়ে আসা দরকার। উচ্চ শুল্ক থাকা মানে হচ্ছে দেশের বাজার অনেক বেশি আকর্ষণীয় বিদেশের বাজারের জিনিস পাওয়ার ক্ষেত্রে। তাহলে আমার কাছে যদি কোনো মূলধন থাকে এবং আমি যদি চিন্তা করি যে দেশের বাজার অনেক বেশি আকর্ষণীয়, তাহলে তো আমি ইনভেস্ট করব দেশের বাজারের জন্য। সেটা হচ্ছে কাঁচামালের আমদানি নির্ভরতার কারণেই উৎপাদনে বৈচিত্র্য আসছে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ইউটিলিটি কস্ট বা আমাদের যে পরিবহন ব্যয়, এইগুলোর সমন্বয়ে আমাদের একটা পণ্যের অর্থনীতিকরণ করা যেতে পারে, যেটাকে খরচের উদ্বৃত্ত তৈরি করতে পারে। এই ক্ষেত্রে সমন্বিত জাতীয় নীতির অভাব রয়েছে, যার বিনিময়ে আমরা বৈচিত্র্যকরণের ক্ষেত্রে এবং উদ্যোক্তাদের উদ্যোগেরও অভাব রয়েছে। সো এই সমন্বয়ের আমার ধারণা আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং আমাদের উদ্যোগী সমাজে মানে উদ্যোক্তা সমাজের একত্রিত যে এবং সমন্বিত প্রচেষ্টা হলেই এই বৈচিত্র্যকরণ সম্ভব। গেল অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষি পণ্য সহ কয়েকটি খাতে রপ্তানি আয় বেড়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দর্শক, মিটফোর্ড হসপিটালের সামনে সোহাগ হত্যা মামলায় প্রেস ব্রিফিং করছেন লালবাগ থানার উপ পুলিশ কমিশনার। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। এবং দুজনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশন করে, এবং আমি ডিসি লালবাগ হিসাবে ঘটনা আমার যেহেতু এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে, আমি বলা যায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি নিজের ঘটনাস্থলে উপস্থিত হই। তাৎক্ষণিকভাবে আমরা লাশটার যেই আইনি ফর্মালিটিজ আছে সুরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাশটাকে আমরা মিটফোর্ড হসপিটালে প্রেরণ করি, এবং আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিমগুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখা ভালো, এই ঘটনাটার নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি। তবে একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে, তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার। আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত, এবং ওখানকার একটা দোকান আছে, ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমরা এতটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন
এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পরদিন অর্থাৎ 9 তারিখে ঘটনা ঘটেছে। 10 তারিখে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর 7-10 জুলাই, এবং এটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই সকল ধারা অর্থাৎ 302, 34 এই ধারায় এই মামলাটি সংগঠিত হয়েছে বা দায়ের করা হয়েছে। ঘটনা অব্যবহিত পরেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে, সিসি ক্যামেরা থেকে, ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে ঘটনার সাথে সম্পৃক্ত এরকম 5 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সোহাগ হত্যা মামলার বিষয়ে লালবাগ জোনের উপ পুলিশ কমিশনারের বক্তব্যের অংশবিশেষ। এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় 120 জনের প্রাণহানি, এখনও নিখোঁজ 160 জন। ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার আশ্বাস ট্রাম্পের। এবং সিরিজ বাঁচানো মিশনের দ্বিতীয় টি20তে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। দুপুরের সংবাদ দেখছেন আর টিভিতে। আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভিন সাথী। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। সিরিজ বাঁচানোর মিশনে 3 ম্যাচ টি20 দ্বিতীয়টিতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। ভঙ্গুর ব্যাটিং লাইনের সঙ্গে ছন্নছাড়া বোলিং অ্যাটাকে প্রথম টি20 হাতছাড়া করে বাংলাদেশ। সিরিজে ফিরতে এই ম্যাচের জয়ের বিকল্প ভাবছে না লিটন দাসের দল। এদিকে প্রথম টি20তে জিতে ফুরফুরে মেজাজে শ্রীলঙ্কা। জয়ের ছন্দ ধরে রেখে টেস্ট ও ওয়ানডের পর টি20 সিরিজটাও নিজেদের করতে চায় স্বাগতিকরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।